মাইলস্টোন ট্র্যাজেডিতে স্তব্ধ গোটা দেশ, বাড়ছে মৃত্যুর মিছিল। বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫০ শতাধিক। উদ্বেগ উৎকণ্ঠায় রাত পার করলেন স্বজনরা। বাচ্চাদের গায়ের জ্বলন্ত অবস্থা দেখে আর কি নিজেকে কন্ট্রোল করা অনেকের মতো আমার জন্য কঠিন। ফ্যামিলির দুজন মারা গেছে, একজন অসুস্থ আছে, ও অবস্থা খুব ক্রিটিক্যাল। প্রিয়জনের খোঁজে রাতভর হাসপাতালে স্বজনদের ছোটাছুটি, নিহতদের বাড়িতে শোকের মাতম। আজ রাষ্ট্রীয় শোক পালন স্থগিত করা হলো এইচএসসি পরীক্ষা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে আবাসিক শিক্ষার্থীদের বিক্ষোভ। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ সহপাঠীরা। জুলাইয়ের বিক্ষোভে উত্তাল গোটা দেশ। কারফিউর পাশাপাশি ইন্টারনেট বন্ধ থাকায় ডালপালা মেলে গুজব। দিনে নাটক আর রাতে আটকের অভিযোগ আন্দোলনকারীদের। বাজারে আমরা দুজন আসি, তখনই ওখান থেকে আমাদের ডিবি আমাদেরকে পিক করে। ডিবির যে দিনগুলো, এই দিনগুলো আরও আমার মনে হয় যে কাইন্ড অফ নৃশংস বলা যায়। যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বাংলাদেশ। পোশাক খাতের প্রতিযোগীদের চেয়ে পিছিয়ে পড়ার শঙ্কা। আনুগত্য নয়, সক্ষমতা বৃদ্ধির তাগিদ বিশ্লেষকদের। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যেন হাজার বছরের সবচেয়ে দীর্ঘ রাত পার করলেন উত্তরায় দগ্ধ শিশুদের স্বজনরা। বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার শহরের ফুলগুলো। মৃত্যু যন্ত্রণায় হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে ছোট্ট শিশুরা। মধ্যরাতেও জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায় ৬ জন। সব মিলিয়ে বার্ন ইনস্টিটিউটে মারা গেছে ১০ জন। এদিকে মাইলস্টোন স্কুলে রাতে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। রাতের নিস্তব্ধতা ভেঙে সাইরেন বাজিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ঢুকছে একের পর এক অ্যাম্বুলেন্স। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে অজানা আতঙ্ক। এমন উদ্বেগ আর উৎকণ্ঠায় রাত পার করেছেন আহতদের স্বজন সহ গোটা দেশের মানুষ। নির্বাক স্বজনদের সঙ্গী কেবলই চোখের পানি। নিকষ কালো রাত যেন পাথর হয়ে চেপে বসেছে সবার বুকে। দীর্ঘ থেকে দীর্ঘতর অপেক্ষার পালা। প্রিয় সন্তান আর স্বজনের সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন সবাই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে ১৫ শিশুর। আরিয়ান আর আমার একটা ভাতিজা আছে, ও ক্রিটিক্যাল অবস্থা। ওর কি বলে এটা কন্ট্রোনালি পড়ে আছে, শ্বাসনালী পড়ে আছে, পুরো সাইড পড়ে আছে। ঠিক আছে, আমার আরেকটা ভাতিজা আছে, ও আপনার ৩টার দিকে মারা গেছে, ওরা বাসায় নিয়ে গেছি। আমাদের ফ্যামিলিতে ৩ জন লোক মারা গেছে। এটা থেকে এখানে কোনো পুলিশ নেই, পুলিশের এখানে দায়িত্বে ৫টা লাশ অলরেডি এভাবে আছে। ওরা পুলিশদের এই ধরনের অবহেলার জন্য আমরা আসলে সবাই পর্যন্ত ওয়েট করতেছি ওদের জন্য। যত শিক্ষার্থী আছে, যত শিক্ষক আছে এবং যারাই আহত হয়েছে, আমি এটাই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সবার যে দ্রুত এবং উন্নত চিকিৎসা হয়, কোথাও যেন হয়রানি না হয়। রাতভর প্রিয়জনের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেরিয়েছেন বেশ কয়েকজন। এই যেমন ছোটন আহমেদ। প্রিয় বোন নিধির খোঁজে ভোর রাতে এসেছেন ঢাকা মেডিকেলে। ছোট বাচ্চাদের গায়ের অগ্নি শিখা দেখে, জ্বলন্ত অবস্থা দেখে আর কি নিজেকে কন্ট্রোল করা অনেকের মতো আমার জন্য কঠিন। দেখেছি যে অনেক বাচ্চারা আহত হয়েছে এবং নিহত হয়েছে, এই জন্য আমার একটু আগ্রহ হয়েছে এখানে আসার। ছেলেরা যে আহত নিহত হয়েছে আর ব্লাডের জন্য বিভিন্ন জায়গায় চিৎকার চলছে, সে সময় আমি আর ঠিক থাকতে পারলাম না। তাই আমি কুষ্টিয়ার থেকে ডাইরেক্ট আমি নিজের খরচে আমি বাসে করে চলে এসেছি এখানে। মানবতার ডাকে সাড়া দিতে হাসপাতালের বাইরে অপেক্ষায় অনেকে। প্রয়োজনীয় রক্ত দিতে হাজির তারা। শিশুদের বাঁচাতে তাদের আকুতিও সবার হৃদয়ে নাড়া দিয়েছে। সকালবেলা স্কুলে গেল, কাজ থিতে পরে খালার সাথে টিফিন নিয়ে গেল সকালবেলা। হঠাৎ করে 1টা 7 এরকম টাইমে পেলেন 2 বল।
এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেন স্কুলের আবাসিক শিক্ষার্থীরা। রাতের আধার কাটিয়ে ভোরের আলো ফোটে, কেবল হাসি ফোটে না প্রার্থনারত স্বজনদের মুখে। তার বিপরীতে দুচোখ বেয়ে ঝরে পড়ে অঝোর ধারা। তাজুদুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিমান বিধ্বস্তে দগ্ধ আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, সেখানকার অবস্থা জানাবেন। আপনি তো সেখানে খবর রাখছেন রাত থেকে। হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা দেখছেন কেমন? এখানে আছেন যে সন্তানগুলো গতকাল এরকম মর্মান্তিক একটি ঘটনায় আগুনে ঝলসে মারা গেছেন এবং চিকিৎসক মৃত ঘোষণা করেছেন, সেই পরিবারগুলো কিন্তু এখানে অপেক্ষায় আছেন। এবং আমরা অপেক্ষায় আছি যে আসলে এখন পর্যন্ত এই হাসপাতালে কতজন ভর্তি আছেন এবং মৃতের সংখ্যা কত, সেটি আনুষ্ঠানিক ভাবে চিকিৎসকরা, এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা তারা মধ্যে ব্রিফিং করবেন। এই ব্রিফিংটি দেখার অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। এছাড়া এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী গতকাল থেকে কিন্তু হাসপাতালটি যেন অতিরিক্ত যে দর্শনার্থীর চাপ, গণমাধ্যম কর্মীদের চাপ, সেই চাপগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী কিন্তু গেটের তাদের সতর্ক অবস্থান আছে। শুধুমাত্র রোগী এবং রোগীর সাথে স্বজন ছাড়া কাউকে কিন্তু হাসপাতালের মধ্যে ঢুকতে দিচ্ছে না। আর এখানে আপনি জানেন যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা শুনেছি 5 জনেরও বেশি মৃতদেহ পাওয়া গেছে এবং শনাক্ত করা হয়েছে। এবং আমরা চিকিৎসকরা জানিয়েছেন সংখ্যাটা আরো বাড়বে। আপনি জানেন যে যারা এখানে ভর্তি আছেন শিশু এবং স্কুল শিক্ষক, তাদের প্রত্যেকেরই শরীরের অনেকেরই শতভাগ অংশ ঝলসে গেছে এবং শ্বাসনালী পুড়ে গেছে। তাদের বেঁচে ফেরার সম্ভাবনা কম, অনেক এখন পর্যন্ত সংখ্যামুক্ত নয় কেউই। এবং সেই কথাই কিন্তু চিকিৎসকরা বারবার জানিয়েছেন এবং সবশেষ চিকিৎসকদের পক্ষ থেকে আজ কিছুক্ষণের মধ্যেই একটি বিস্তারিত আমরা জানতে পারবো যে রোগীদের যারা আহত আছেন তাদের সবশেষ অবস্থা, আর যারা মারা গেছেন তাদের নাম পরিচয় আরো বিস্তারিত আমরা জানতে পারবো। আমরা সেজন্য এখানে অপেক্ষায় আছি স্যার। এবং একটি বিষয় বলে রাখি যে হাসপাতালে 40-এরও বেশি গুরুতর আহত ভর্তি আছে, আইসিইউতে আছে প্রায় 5-এরও বেশি। এবং সেই সাথে ভোর পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 5 জন মারা গেছে। রাব্বি, সকাল থেকে দুঃসংবাদ শুনছি আমরা, সামনে আরো খবর হয়তো আপনার মাধ্যমে জানতে পারবো আমরা। ধন্যবাদ আপনাকে। শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ, পুড়ে গেছে এই শহরের ফুল। এমন বাংলাদেশ কেউ কখনো চায়নি, ভাবেও নি। সোমবার ক্লাস শেষে ছুটির জন্য প্রস্তুত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা, মুহূর্তেই সব তছনছ। রাজধানীর উত্তরায়ের মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এ পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে। আহত 171 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার কয়েকটি হাসপাতালে। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ছুটি হওয়ার আগ মুহূর্তে ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল, কিন্তু আচমকাই আকাশ থেকে নেমে আসে বিভীষিকা। প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে স্কুলের ভেতর। বিকট শব্দ আর মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারপাশ। আগুনে ঝলসে যায় কোমলমতি বহু শিক্ষার্থী। দুপুর 1:06 দিকে উড্ডয়ন করে বিমান বাহিনীর F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন বাফা 76 ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 13 মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায়, বিধ্বস্ত হয়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী বিল্ডিংয়ে। অ্যাবনর্মাল একটা সাউন্ডে দুলতে আসছিল, এরকম টাইমেই আমরা করিডোরে ছিলাম, দেন আসে ক্র্যাশটা হয়। আমরা উপরে করতেছি, মানে এখন ফাঁস করে শব্দ আসছে, পরে আমরা আসার পরে দেখি যে এই অবস্থা। সাউন্ড শোনার পরে আমরা আসলাম, আসার পরে বন্ধুরা মিলে দেখলাম যে হলো এখানে বাচ্চারা ছোটাছুটি করছে, একবারে ছোট বাচ্চা। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কিছুক্ষণ আহত অবস্থায় থাকলেও পরে মারা যান তিনি। বিমানটা ওই দিকে আগুন লেগে
পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়ামু এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা, তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না। স্থানীয়রা জানায় বিকট শব্দ শুনে দৌড়ে আসে অনেকে। তখন ক্যাম্পাস জুড়ে ছিল ধোঁয়া, আতঙ্ক আর কান্নার রোল। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তখন আমরা সর্বপ্রথমে আমরা এলাকার লোকজন আমরা পরে আমরা ওই সাইডে এই 2 তলার আরেকটা গেট আছে ওই সাইড দিয়ে ওই গেটটা আমরা বের করে ছাত্রছাত্রী কিছু আমরা বের করি। আমার সন্তান তো স্কুলে, তখন আমি তো জানি না এই বিল্ডিং এ পড়ছে, তখন আমার ওয়াইফ বললো তুমি যাও, তো আমি নামাজের দাঁড়াইছি, এই মুহূর্তে আমার ওয়াইফ ফোন দিছে, আমি তো ধরতে পারিনি ফোন। তারপরে আমি নামাজ ফরজ শেষ করছি, আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে ফোন দিতেছে যে আনাবা, আমার মেয়ের নাম হচ্ছে আনাবা যে বিল্ডিং এ ক্লাস ওই হায়দার আলী ভবন ওইখানে নাকি প্লেন পড়ছে। আমি তো তখন দৌড়। দুর্ঘটনার পরই আশপাশের এলাকায় তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। পোড়া শরীরে আহত অনেকেই বের হয়ে আসে, আর অনেকেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হয়েছে প্রায় 200, অধিকাংশই শিক্ষার্থী, আছেন শিক্ষক, অভিভাবকও। যে যেভাবে পেরেছেন আহতদের পাঠিয়েছেন আশপাশের হাসপাতালে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্যরা ছিলেন। স্বেচ্ছাসেবকরাও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন ফায়ার সার্ভিসের ডিজি। ঘটনাস্থলে গেছেন সরকারি কর্মকর্তারাও। এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না, এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাপ্রধান। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। আর আইএসপিআর জানায় ঘটনা তদন্ত করবে বিমান বাহিনী। আমরা অবশ্যই এটা দ্রুততার সাথে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সন্ধ্যার পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। ক্ষণিকের মধ্যে যে দুর্ঘটনা ঘটল শিক্ষার্থীদের সাথে, তাতে স্তম্ভিত পুরো বাংলাদেশ। সবুজ সেই শিক্ষার্থীরা হয়তো আর ফিরবেন না এই সবুজ ক্যাম্পাসে, কিন্তু প্রশ্ন রেখে গেছেন অনেক। সেই প্রশ্ন হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে, বাংলাদেশের যেই কার্যক্রম রয়েছে সেইগুলোর বিরুদ্ধে। অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যুর যে গ্যারান্টি, সেটি আসলে কখন, কবে, কে নিশ্চিত করবে? আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কলকাকলি, বিধ্বস্ত ভবন জুড়ে শুধুই নিস্তব্ধতা। দর্শক, সেখানকার অবস্থা জানার চেষ্টা করবো। আমার সহকর্মী আশিক মাহমুদ সেখানকার খবর রাখছেন। আশিক, অন্যান্য দিনে তো এই সময় ছোট্ট শিশুদের পদচারণায় মুখর থাকতো মাইলস্টোন স্কুল প্রাঙ্গণ, এখন আজ কেমন দেখছেন সেখানে? ইসরাত, ক্যাম্পাসে আজকে স্তব্ধতা, শোকের ছায়া, শোকের আবহ। অন্যান্য দিনের মতো প্রতিদিন এই সময়টাতেই শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সাথে এই মাইলস্টোন কলেজে প্রবেশ করে এবং তারা তাদের পাঠদান ক্লাসে তারা অবস্থান করে। কিন্তু আজকের চিত্রটি একেবারেই ভিন্ন। গতকাল যে হৃদয় বিদারক দৃশ্য হয়ে গেছে, যে বিধ্বংসী ঘটনা ঘটে গেছে, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে, সব কিছু মিলিয়ে আজকের যে পরিবেশ সেটি আসলে মাইলস্টোন কলেজের অন্যান্য দিনের যে চিরাচরিত আবহাওয়া সেটি কিন্তু আজকে নেই। পুরো ক্যাম্পাস জুড়েই শোকের স্তব্ধতা। এবং এই মুহূর্তে আমি যে ভবনটিতে সামনে বিমানটি আসছে পরে, যে ভবনটির সামনে বিমানটি বিধ্বস্ত হয়, সেই ভবন মাইলস্টোন কলেজের সেই হায়দার আলী ভবনের সামনে রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ভবনটিতেই ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীরা পাঠদান করে এবং এই ভবনটিতে ঠিক এই 8টা থেকে শুরু করে যে 1টা পর্যন্ত টানা ক্লাস হয় এবং শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে। কিন্তু আজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটি
এতে পুরো জায়গাটিতেই আসলে এক ধরনের স্তব্ধতা, পুরো জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনীর সদস্যরা তারা এখানে বিমানের যে ধ্বংসাবশেষ, অর্থাৎ যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে বিমানটি আসলে টুকরো টুকরো হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে, সেই খণ্ডাংশ এবং যে ধ্বংসাবশেষ যেটুকু ছিল সেটি তারা উদ্ধার করছে এবং যে এখানে যে আলামতগুলো ছিল সেই আলামতগুলো তারা সংগ্রহ করছে এবং অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সিআইডিকে দেখেছি, তারা এসেছেন এবং ক্রাইম সিনের কাজ তারা চলমান রেখেছে এবং বিমানের যে সর্বশেষ যে ধ্বংসাবশেষ যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো বিমান বাহিনীর সদস্যরা চেষ্টা করছে খুঁজে নেয়ার এবং খুঁজে তারা তাদের মতো করে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসস্তূপ যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আরও কোনো আলামত পাওয়া যায় কিনা বা শিক্ষার্থীদের কোনো আইডি কার্ড, শিক্ষার্থীদের কোনো জিনিসপত্র কোনো কিছু পাওয়া যায় কিনা সেগুলো তারা খুঁজে দেখছে। এবং এর বাইরেও কিন্তু এখানে অভিভাবকরা ভিড় করেছে এবং যাদের স্বজনরা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তারা ভিড় করছে, তারা আহাজারি করছে এবং তাদের আহাজারিতে কিন্তু এই মাইলস্টোন কলেজ ভারী হয়ে উঠেছে। কারণ যে কোমলমতি শিক্ষার্থীগুলো প্রতিদিন এই অভিভাবকদের হাত ধরে এই ক্যাম্পাসে আসতো এবং তারা প্রতিদিনকার মতো এখানে এই ক্যাম্পাসের মাঠে তারা খেলাধুলা করত, যারা গতকাল এই সময়ও এই ক্যাম্পাসে পাঠদানে ব্যস্ত ছিল, পড়াশোনা করছিল এবং পাশাপাশি তারা খেলাধুলা করছিল, কিন্তু ঠিক আজ এই সময় অর্থাৎ কালকের পরে আজকের ঠিক এই সময়টিতে সেই মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে গেছে অনেকেই এবং তাদের অনেকেই হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি যে প্রায় 25 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে এবং এর বাইরেও আরও যারা রয়েছেন প্রায় 200-রও বেশি শিক্ষার্থী তারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং তাদের মধ্যে আরও অনেক শিক্ষার্থীকে জীবিত ফেরানো যাবে না বলেও কিন্তু ডাক্তাররা শঙ্কা করছেন। সেই শিক্ষার্থীরাই কিন্তু এই ক্যাম্পাসে প্রতিদিনের মতোই কিন্তু তারা এখানে তাদের খেলাধুলা, পড়াশোনা সকল কিছুই কিন্তু তারা এখানে করে থাকে। একটি জিনিস বলতে চাই যে একজন শিক্ষার্থীর পরিবারের চেয়ে বেশি সময় তাদের স্কুল বা কলেজে কিন্তু তারা সেই শিক্ষার্থীরা দিয়ে থাকে এবং পরিবারের পরেই কিন্তু এই স্কুল প্রিয় আঙ্গিনা, সেই আঙ্গিনাই কিন্তু তারা আসলে জীবন দিয়েছে, সেই আঙ্গিনাই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়ে তারা তাদের মূল্যবান জীবন দিয়ে গেছে এবং সব মিলিয়ে বলা চলে এখন এই মাইলস্টোন কলেজ এবং তার আশপাশ সব কিছুই কিন্তু শোকে স্তব্ধ। অভিভাবকরা কিন্তু তাদের স্বজনদের এখনও খুঁজে ফিরছে, অনেকেই তাদের অনেক স্বজন তাদের স্বজনদের খুঁজে পাচ্ছে না, তাদের ছোট ছোট কোমলমতি শিশুদেরকে, বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না, তারাও কিন্তু আহাজারি করছে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে আশিক। এদিকে উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মরদেহ নেওয়া হচ্ছে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে। ভোর 5টায় মেহেরপুর গাংনীতে পৌঁছায় নিহত রজনী ইসলামের মরদেহ। লাশবাহী গাড়ি পৌঁছানোর পর শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। এরপর কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় রজনীর নিথর দেহ। সেখানে শ্বশুরবাড়ি দৌলতপুর উপজেলা সাদিপুর এলাকায় লাশবাহী গাড়িতে পৌঁছায় মরদেহ। সকাল 9টায় জানাজা শেষে সাদিপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। রজনীর ছেলে রুহান ও মেয়ে ঝুমঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আমি এয়ারপোর্টের ভিতর থেকে শুনলাম যে সিএমএসে নাকি আছে, পরে আবার সিএমএসে গেলাম, সিএমএসে যাওয়ার পরে লাশ শনাক্ত করি, পরে ওখানে যে প্রক্রিয়া ছিল সে কমপ্লিট করার পরে আমরা নিয়ে আসি আর কি। 10 মিনিট পরে ছুটি হবে, এই অবস্থায় বিমানটা ক্র্যাশ হয় এবং কোনো লোহার কোনো বাড়িতে তার পুরো মাথা আঘাত পেয়ে সে স্পট ডেট ওইখানে হয়। এদিকে মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রার মরদেহ রাত 3টায় নেওয়া হয় তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়ায়। সকাল 9টায় জানাজা শেষে হতেয়া সামাজিক কবরস্থানে দাফন করা হবে হুমায়রাকে। তার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। নিহত আরেক শিক্ষার্থী 8ম শ্রেণীর ছাত্র তানভীরের মরদেহ 4টার সময় নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ওয়ারশি এলাকায়। বেলা 10টায় জানাজার পর দাফন করা হবে তানভীরকে। দর্শক, যারা মারা গিয়েছেন তাদের মরদেহ বিভিন্ন স্থানে
পৌঁছানো হচ্ছে। আমাদের সহকর্মীদের কাছে সেই খবর জানার চেষ্টা করব। প্রথমেই যেতে চাই, নিহত রজনী ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কুষ্টিয়ায়, সেখানকার খবর জানবো। আমার সহকর্মী রুহুল আমিন বাবু সেই খবর রাখছেন। বাবু, রজনীর জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা? ইশরাত, নিহত রজনী ইসলামের তাকে যে দাফনের আগ মুহূর্তে অর্থাৎ জানাজার আগ মুহূর্তে যেসব প্রস্তুতি সেগুলো স্থানীয় গ্রামবাসী তারা সেগুলো সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং তারা রাতেই কিন্তু রওনা দিয়েছিল ঢাকা থেকে। রাতে রওনা দেওয়ার পরে তার নিজ যে মায়ের গ্রাম অর্থাৎ বাবার বাড়ি সেটা মেহেরপুরের গাংনী, সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু ভোর রাতে স্বামীর বাড়ি যেখানে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রাম, ঠিক সেই গ্রামে আমি এখন অবস্থান করছি সকাল থেকেই এবং এখানেই তার মরদেহ রাখা হয়েছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে লাশবাহী যে গাড়িটি রয়েছে সেই গাড়ির মধ্যেই তার মরদেহটি রাখা হয়েছে। আত্মীয় স্বজন এবং দূর দূরান্ত থেকে যারা এসেছে, এলাকাবাসী, আশপাশের গ্রামবাসী সবাই কিন্তু সকাল থেকে অনেকেই আসছেন তাকে এক ঝলক দেখার জন্য এবং এই কাছের ভেতর থেকে তাকে দেখে কিন্তু চলে যাচ্ছেন। ঠিক টাইম দেওয়া হয়েছে 9টার সময় তার যে জানাজা নামাজ সেটি অনুষ্ঠিত হবে, তারপরে দাফন কার্যক্রম সম্পন্ন হবে। আসলে মূলত রজনী ইসলাম এবং জহুরুল ইসলাম যে দম্পতি তারা ঢাকাতে অবস্থান করত। জহুরুল ইসলাম মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী, তিনি সেখানে ব্যবসা করতেন এবং তিনি ব্যবসার কাজে চিটাগাংয়ে ছিলেন এবং রজনী ইসলাম তিনি তার 2 সন্তান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে। ছেলেটিকে ক্লাস 6-এ পড়ে এবং মেয়েটি ক্লাস 5-এ পড়ে। এখন মেয়েটিকে আনতে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু রজনী ইসলাম স্কুলে গিয়েছিল এবং সেই মুহূর্তেরই ঘটনা। ঠিক নিজের জীবনের মায়া ত্যাগ করে, তিনি নিজের জীবনের পরোয়া না করে তিনি কিন্তু একেবারে দৌড়ে চলে গেছিলেন স্কুলের মধ্যে এবং তার মেয়ে বেঁচে আছে কিনা, তার মেয়ে কোথায় আছে, ঠিক সেই সন্ধানটি তিনি করতে চেয়েছিলেন, সেটি খুঁজতে গিয়েছিলেন। এবং যাওয়ার পরে কিন্তু আসলে যে বিমানের যে খণ্ডিত যন্ত্রাংশ রয়েছে তার কোনো একটা কিছুতে তার মাথার কপালের অংশে খুব সজোরে আঘাত লাগার ফলে একদম পুরো খুলিটা সহ কিন্তু উল্টে যায় এবং তিনি সেই জায়গাতেই তিনি নিহত হয়। তারপরে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে দেওয়া হয় এবং তারপরে কিন্তু পরিবারের লোকজনের সন্ধান করে এবং তারপরে সেখান থেকে তাকে সেই হাসপাতাল থেকে তাকে যাচাই বাছাই করে আসলে পরিবারের লোকজনও ঠিক বুঝতে পারছিলেন না তিনি কোথায় রয়েছেন। তারপরে তাকে সেখান থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরেই কিন্তু তার মায়ের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুর গাংনী এবং তারপরে কুষ্টিয়ার নিজ গ্রাম যেটা স্বামীর বাড়ি অর্থাৎ দৌলতপুরের সাদিপুরে, সেখানে নিয়ে আসা হয়েছে। সকাল থেকে অনেকেই আসছেন, দেখছেন এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তার এই জানাজার নামাজের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হবে। ইশরাত। রুহুল আমিন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার টাঙ্গাইলে যেতে চাই। আমার সহকর্মী শামীম আল মামুন আমার সাথে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি। শামীম, হুমায়রা ও তানভীরের জানাজা দাফনের বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? ইশরাত জাহান, একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু গতকালকেই বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটে গেছে, বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনার পরপরই আসলে বাচ্চাদের ছুটি হওয়ার ঘটনা ছিল 10 মিনিট আগে এবং 10 মিনিট আগে কিন্তু যে হুমায়রা মা কিন্তু সেই বিমান দুর্ঘটনা স্থানটি তিনি দেখতে পান যে বিমান স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছে এবং ঢুকে যাওয়ার পরপরই কিন্তু হুমায়রা সহ যে বাচ্চারা ছিল সেই বাচ্চারা অনেকেই কিন্তু নিহত হন এবং টাঙ্গাইলের যে 2টি বাচ্চা কিন্তু নিহত ঘটনা ঘটেছে টাঙ্গাইলের। একটি হচ্ছে মির্জাপুর উপজেলা ওয়াশি গ্রামের তানভীর হোসেন এবং সখীপুর উপজেলার হতেয়া গ্রামের হুমায়রা। এই হুমায়রা কিন্তু হুমায়রার পরিবারের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে হুমায়রা কিন্তু অনেকটাই শান্তশিষ্ট এবং অনেক মেধাবী একটি স্টুডেন্ট ছিল। সে ছোটবেলা থেকেই অনেক মেধাবী এবং একটু ঠান্ডা প্রকৃতির মানুষ ছিল। হুমায়রার বাবা সেই মাইলস্টোন কলেজের লেকচারার প্রফেসর, সে কিন্তু ঘটনার পরপরই তাদের লাশ গতকাল রাত্রি 2:30 থেকে 3টার মধ্যে টাঙ্গাইলের যে হতে এলাকা রয়েছে সেখানে নিয়ে আসে এবং এই লাশ এখন পর্যন্ত ধৌত করা সম্পন্ন হয়েছে এবং এইখানে
এখানে যে হুমায়রার যে আশেপাশে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু হুমায়রাকে শীর্ষে দেখার জন্য এসেছেন এবং আপনি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি যে কি যে হৃদয় বিদারক একটি দৃশ্য এবং মানুষজন যে কিরকম কান্নাকাটি করছেন এবং অস্থিরতা যে দেখা গেছে মানুষের মধ্যে, যে এত ছোট একটি শিশু এবং ছোট একটি শিশু এইভাবে। দর্শক, বার্ন ইনস্টিটিউটে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাব সেখানে। দেহাবশেষ সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যুবরণ করেছে, সেখানে 3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে একজন, সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন। আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য। আর এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত, আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প। অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারীর প্রয়োজন নেই। অতএব এই মুহূর্তে অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের বিএমইউর আইসিইউ আমাদের প্রস্তুত আছে। সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। চিকিৎসাগতভাবে আমরা সব রকম প্রস্তুতি আমাদের আছে। এই আজকের মতো আমরা এটুকু আপনাদের জানাতে যাচ্ছি। আমরা আবার আপনাদেরকে জানাবো 6 থেকে 8 ঘন্টা পরে যদি কোনো ডেভেলপমেন্ট আমাদের হয় যে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো, জাতির সঙ্গে শেয়ার করার মতো আমরা শেয়ার করব। আমাদের এখানে বাচ্চাদের গ্রুপিংগুলো করা হয়েছে, 4টা গ্রুপই লাগবে, বাট বেসিক্যালি নেগেটিভ যারা তাদের কয়েকজন থাকলেই চলবে, বাকিগুলো সাফিসিয়েন্ট ডোনার আছে। আমরা বলছি যে 78 জন রোগীর জন্য এখানে সব মিলেও ঢাকা শহরে আসলে 100 জনের বেশি এই মুহূর্তে ডোনারের প্রয়োজন নেই। অতএব আপনারা বুঝতে পারছেন যে আসলে যথেষ্ট ডোনার আছে। অতএব আসলে ডোনার অনেক বেশি আসলে বরঞ্চ আসলে ম্যানেজ করা আমাদের জন্য কঠিন হয়। আমরা স্যার অলরেডি কিছু টোটাল হস্তান্তর হয়েছে এই হাসপাতাল থেকে 10 জন, সিএমএস থেকে 8 জন, আর ইউনাইটেড থেকে 1 জন, ঢাকা মেডিকেল কলেজ থেকে 1 জন। স্যার লাশ শনাক্ত করা যায়নি এখনো, কতজন আছে? 6 জন বলেছি আমরা। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে, উত্তর আধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি। ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। কতজন মারা গেছে এইভাবে আমরা বলতে পারবো না। হাসপাতাল থেকে অনস্পট তো আসলে আমরা রেস্কিউ করি। আমাদের এখানে যেটা আমরা বলছি ব্রড ডেড, যেটা বলছি সেটাকে বলবেন অনস্পট বলতে পারেন আপনারা। সেই হিসাবে ব্রড ডেড সিএমএইচে ছিল 11 জন, ইউনাইটেডে 1 জন, আমাদের এখানে 1 জন, ঢাকা মেডিকেলে 4 জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে 1 জন। অতএব আমরা এই কয়জনকে ব্রড ডেড বলতে পারি। আর যেটাকে আমরা বললাম উত্তর আধুনিক, সেটাকে আসলে আপনার ব্রড ডেড বলতে পারেন, যদি এটা আদৌ ডেড বডি হয়ে থাকে। সব মিলে ভর্তি 78 জন আমরা বলেছি। 78 এর মধ্যে কি সবাই শিশু নাকি এখানে বয়স্করা? বয়স্ক আমাদের এখানে এবং ঢাকা সিএমএইচে তো আসলে রেস্কিউ যারা করেছেন, যারা ছিলেন অংশগ্রহণ করেছেন উদ্ধারকারী দলে, সেখানে সাধারণ উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, ওনারা ওইখানে আছেন, শিক্ষক। অথবা ওইখানে মূলত ওইখানে বেশ বয়স্ক, এইখানে মাত্র 2 জন বয়স্ক ছিলেন, তার মধ্যে 1 জন আসলে মৃত্যুবরণ করেছেন আর গত রাতে, যিনি শিক্ষিকা ছিলেন স্কুলে।
এটাকে ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা দয়ালু হন তাদের প্রতি। ভোগান্তি না, এটা জাস্ট আমরা তেমন কোনোভাবেই কোনো জাস্ট সাধারণ ফর্মালিটি, যেহেতু এটা একটা বড় ধরনের জাতীয় ঘটনা, যেই ন্যূনতম যে তথ্যগুলো না থাকলে আবার জাতি বা আপনারা বিভ্রান্ত হবে সেটুকু তথ্যই রাখা হচ্ছে, কোনোভাবেই কাউকে ইয়ে করা হয়নি। এবং আমরা যতজন এসছে সবাইকে হস্তান্তর করা হয়েছে, হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে কারণ যেন ওইটা আমাদের আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্যটা এইটার জন্য, আর কিছু না। আমাদের এখানে আইসিইউতে এই মুহূর্তে 5 জন আছে, তার মধ্যে ভেন্টিলেট করা আছে 3 জন, 2 জন আমরা লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় কারা কে কোথায় আছে এই তালিকাটা পাবলিক ডোমেইনে আছে। হ্যাঁ, সো আত্মীয় স্বজনরা হয়তো ওনারা ওই জায়গাটা অ্যাক্সেস করেননি, ওনারা আমাদের এখানে এই সিএমএইচ যে দুই জায়গায় তালিকা আছে, আমরা স্বজনদের রিকোয়েস্ট করবো তালিকাটা দেখে ওনাদের বাচ্চার যদি নাম দেখে নেন তাহলে ওনারা নিশ্চিত হতে পারবেন। হ্যাঁ, তালিকা দেওয়া আছে যে কোন হাসপাতালে কারা ভর্তি, আমরা সেটাই বলছি। 2 হাসপাতালেই যারা ভর্তি আছে তাদের সম্পূর্ণ নামের তালিকা অন পাবলিক ডোমেইন আছে। প্রশ্ন হচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করবো ওনারা যেন একটু জানার চেষ্টা করেন। আমরা গতকালকে একটা নাম্বার দিয়েছিলাম, আমরা গতকালকে একটা নাম্বার দিয়েছি। আমরা কিছুক্ষণ পরে এটা যেহেতু 4টা হসপিটালে এখন ভর্তি আছে, আমরা একটা ফোকাল নাম্বার আপনাদের দিয়ে দিব। এই মুহূর্তে যেটা আছে আপনারা বার্নের নাম্বারে ফোন করলেও ওনাদের কাছে বাকি জায়গার ভর্তি তালিকা আছে, অথবা গতকালকে দেওয়া নাম্বারে আপাতত যোগাযোগ করেন। আমরা ইতিমধ্যেই কোঅর্ডিনেটেড ভাবে বাকি নাম্বার দিয়ে দিব আপনাদের। যতজন মারা গেছে তার মধ্যে 2 জন বাদে 27-এর মধ্যে 25 জন শিশু, 1 জন পাইলট, আরেকজন আমরা এই মাত্র এখানে বললাম এখানকার শিক্ষিকা। ধন্যবাদ আপনাদেরকে, দোয়া করবেন। মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এই ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। এ সময় সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানান তিনি। অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমরা বাবা, মা, আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতেও ছুটে গিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব। এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তারা। অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে, তার আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের শ্বাসনালী পড়ে গেছে। আমার চেয়ারপারসন দেশের খালেদার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক থাকা উচিত। রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজে আহতদের খোঁজ খবর নিতে যান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় জামায়াত আমির আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের পরামর্শ দেন। আমাদের একটা ছেলে মেয়েও যেন
এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয়। আল্লাহ যেন সবাইকে হায়াত ফিরিয়ে দেন। আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে। তাদের এই উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন। চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি, বার্নিটিতে ইনশাল্লাহ আমরা যাব, তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম সোমবার রাতে তার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষা উপদেষ্টা CR আবরারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের কাছ থেকে এই বিষয়ে জানতে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। 2024 সালের 22শে জুন জুলাই অভ্যুত্থান তখন চরমে। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে কারফিউ। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় থেমে থাকে ডিজিটাল যোগাযোগ ও অনলাইন বাণিজ্য। মাঠে সশস্ত্র বাহিনীর সাথে দায়িত্ব ছিল বিজিবি ও পুলিশ। পরিস্থিতির ব্যাপকতায় আতঙ্কে সাধারণ মানুষ। আগের দিন শিক্ষার্থীদের কোটা দাবি মেনে নিলে সরকার মনে করছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তবে শেখ হাসিনার হুঁশিয়ারি থামছিল না। আন্দোলনকারীদের অভিযোগ, দিনে নাটক আর রাতে আটকের পরিকল্পনা করছিল সরকার। বিস্তারিত আহমেদ রেজার প্রতিবেদনে। 2024 সালের জুনের শেষ ভাগ, 22শে জুলাই, কারফিউর তৃতীয় দিন। ঢাকার রাজপথে নেই জনস্রোত, নেই যানজট। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা দেশে বন্ধ ইন্টারনেট সংযোগ। শুধু তথ্য প্রবাহ নয়, থেমে গেছে ডিজিটাল কার্যক্রম আর ব্যবসা বাণিজ্য। একই সাথে বাড়ছিল গুজব। তবে সকল সহিংসতায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেন। আমরা অ্যানাউন্স করব কতক্ষণ কারফিউ থাকবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নবম থেকে 20 গ্রেডের সরকারি চাকরির সকল ক্ষেত্রেই 93% মেধার ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনও প্রস্তুত রয়েছে বলে জানান তখনকার জনপ্রশাসন মন্ত্রী। 9 গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত। অস্থিরতার মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে রয়েছে বিএনপি, জামাত। শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। এদিকে বিএনপির দাবি, আন্দোলনে পুলিশের গুলি ও দমনপীড়নেই পরিস্থিতি উত্তপ্ত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি স্থাপনা ও পৌর অবকাঠামো। ঢাকা উত্তর সিটির ক্ষতি ছিল অন্তত 205 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয় এলজিআরডি ভবন, জেলা পরিষদ, রাষ্ট্রীয় টেলিভিশন ভবনও। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, দেশের সম্পদ ধ্বংস করে কেউ লাভবান হবে না। একসাথে কাজ করলেই কেবল পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা সবাই একসাথে কাজ করতে পারি, তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারবো। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েকদিনের সহিংসতায় পুলিশের 3 সদস্য নিহত এবং আহত 1100 জনেরও বেশি। দায়ের হয়েছে অন্তত 30টি মামলা। রাজধানীতে গ্রেফতার করা হয়েছে 600 জনের বেশি। আন্দোলনকারীরা বলছিলেন, সরকার দাবি মেনে নিলেও রাতে আন্দোলনকারীদের আটক করা হচ্ছিল। তাদেরকে দমন করার জন্য, কার্যকরভাবে দমন করার জন্য যা করা প্রয়োজন সরকার করছে এবং করবে। নাহিদ, আসিফ, বাকেরকে তুলে নিয়ে যায় এবং এর পরবর্তীতে আমাকে, হাসনাতকে, পরবর্তী নুসরাতকে নিয়ে যায়। তো ডিবির যে দিনগুলো, এই দিনগুলো আরও মানে আমার মনে হয় যে কাইন্ড অফ নৃশংস বলা যায়। আমরা মিনা বাজারে আমরা 2 জন আসি, তখনই হচ্ছে ওখান থেকে আমাদের ডিবি হচ্ছে আমাদেরকে পিক করে 2 জন মানুষকে ধরার জন্য 16 থেকে 18 জন মানুষ আসে এবং প্রত্যেকে হচ্ছে ওয়েল ইকুইপড, ওয়েল আর্মড। দেখা যায় ম্যাগাজিন, তারপরে হচ্ছে তাদের হাতে হচ্ছে হ্যান্ড গ্রেনেড,
তারপর হচ্ছে অস্ত্র, এই সবগুলোই থাকে। এবং আমাদের কাছে যেটা মনে হয় যে তারা আমাদেরকে আসলে একটা ওই যেটা জঙ্গি তৎপরতায় উদ্ধার অভিযান আটকের যে স্ক্রিপ্ট 22-23 তারিখে যখন জানতে পারি যে হচ্ছে আমাদের কয়েকজনকে গুম করে ফেলা হয়েছে এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমি আহত অবস্থায় হাঁটতে পারতাম না, একদম চলে আসি, এসে গণস্বাস্থ্যের সামনে একটা সংবাদ সম্মেলন করি। কারফিউর কারণে কক্সবাজার সহ পর্যটন কেন্দ্রগুলোতে আটকা পড়েন কয়েক হাজার মানুষ। থমথমে পরিস্থিতি ছিল চট্টগ্রামে। দেশের বিভিন্ন জেলা উপজেলার সব সড়ক অনেকটা ফাঁকা দেখা যায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে চিকুনগুনিয়ার সংক্রমণ। সরকারি বেসরকারি সব হাসপাতালে এখন মশাবাহিত এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর ভিড়। তবে স্বাস্থ্য বিভাগ বা সিভিল সার্জন কার্যালয়ে আক্রান্তদের ব্যাপারে কোনো তথ্য নেই। ডেঙ্গু বা কোভিডের মতো মোকাবেলায় আলাদা কোনো উদ্যোগও নেই। 30 বছর বয়সী জুয়েলের বাড়ি নারায়ণগঞ্জে, পেশায় কাভার্ড ভ্যান চালক। গত 19 জুলাই ঢাকা থেকে গাড়ি চালিয়ে চট্টগ্রামে আসার পর অসুস্থ হয়ে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত। পুরো সমস্ত শরীর গিরায় গিরায় ব্যথা করে, খানা দানা খাইতে পারে না, চলাচলতে অনেক কষ্ট। আর গিরা প্রচুর পরিমাণ ব্যথা করে, মানে বিরাট এত পরিমাণ ব্যথা করে, মানে হিসাব ছাড়া। উঠতে চলতে খাইতে চিলতে সব দিকে কষ্ট। গত কিছুদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়েছে অস্বাভাবিক হারে। বেসরকারি তথ্য মতে চিকিৎসা নিতে আসা প্রতি 10 জনের মধ্যে 7 জনই মশাবাহিত এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। ব্যথা যন্ত্রণা, মানে ব্যথায় যে একটু ফসা পড়তে যাবো তাও পারি না। এত বেশি তীব্র ব্যথা, যার নিজের শক্তি পারতেছে না, বসলে উঠতে পারতেছে না, উঠতে বসতে পারতেছে না। কিন্তু ব্যথাটা সহ্য করতে হতো, ওকে মানে আমার শরীরের বদ দিয়ে কি চলাফেরা করাতে হয়। পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ওরা ব্যথা। চিকুনগুনিয়া এখনও সরকারিভাবে নজরদারি ও রিপোর্টিংয়ের আওতাভুক্ত নয়। ফলে ডেঙ্গু ও কোভিডের তথ্য স্বাস্থ্য বুলেটিনে অন্তর্ভুক্ত থাকলেও চিকুনগুনিয়ার তথ্য উপেক্ষিত। চট্টগ্রামে এখন পর্যন্ত কতজন আক্রান্ত তার কোনো হিসাবও নেই সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য বিভাগে। চিকিৎসার দিকটাই আমরা বেশি দেখছি। বেশ করে হসপিটালগুলিকে সরকারি বেসরকারি নির্দেশনা দেওয়া আছে যে গাইডলাইন ফলো করে যাতে চিকিৎসাটা ওনারা করে। তো এটা আসলে ওই পর্যায়ে মারাত্মক পর্যায়ে এখনো যায়নি, কিন্তু সম্ভাবনা রয়েছে। চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম, তবে শরীরে দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করে বলছেন চিকিৎসকরা। মামুনুর সিতৌভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের ঢালাও শুল্কে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। প্রতিযোগী দেশের তুলনায় কম শুল্ক তৈরি করবে সংকট। আবার উদীয়মান কয়েকটি দেশের শুল্ক বৃদ্ধিতে আছে সম্ভাবনাও, কিন্তু ঠিক কতটা বাজার হারাতে হবে তা শুল্ক চূড়ান্ত হলেই বলা সম্ভব। ওদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বাংলাদেশ। সেক্ষেত্রে চুক্তি করারও প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, চুক্তি বা আনুগত্য পাবার চেয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করাই টেকসই পন্থা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে সবচেয়ে বেশি আক্রান্ত হবে দেশের পোশাক খাত। এই পণ্যের উপরই নির্ভর দেশের রপ্তানি বাণিজ্য। একক দেশ হিসেবে বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। তাই বর্ধিত শুল্ক হার কার্যকর হলে কমে যাবে প্রতিযোগিতা সক্ষমতা। গেল এপ্রিল এবং জুলাইতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের শুল্ক হারে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। প্রতিযোগী দেশ লাওস, কম্বোডিয়া, মিয়ানমার এবং থাইল্যান্ডের শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি। তবে অন্যান্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তানের শুল্ক বাংলাদেশের চেয়ে কম। তবে ভিয়েতনামের 20% সঙ্গে 40% ট্রান্সশিপমেন্ট শুল্ক দিতে হবে, অর্থাৎ একদিকে স্বস্তি অন্যদিকে অস্বস্তি। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড, এদের চেয়ে আমাদের শুল্ক হারটা কম। ওদের কিছু অর্ডার আমাদের কাছে চলে আসার সম্ভাবনা আছে। ভিয়েতনাম, শ্রীলঙ্কা আমাদের চাইতে অনেক কম। পাকিস্তান আর ভারতেরটা এখনো ঘোষণা আসেনি, তবে ধারণা করা হচ্ছে তাদেরটাও আমাদের চেয়ে কম হওয়ার সম্ভাবনা বেশি এপ্রিলের শুল্কের ভিত্তিতে। তাহলে ওখানে আমার মার্কেট লস হতে পারে। বাংলাদেশের তুলনায় প্রতিযোগী দেশ ভারত কম শুল্কে যদি যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির সুযোগ পায়, তাহলে কতটা গভীর হতে পারে ক্ষতির অঙ্ক? যদিও এখনো ভারতের চূড়ান্ত শুল্ক হার প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এই বিশ্লেষক বলছেন, যোগফল কি দাঁড়াবে তা এখনই বলা কঠিন। মুডিসদের কোট করে যে তাদের বিশ্লেষণে
আমরা যুক্তরাষ্ট্রের বাজারে যে পরিমাণ এক্সপোর্ট করি তার খুব বেশি হলে 20 থেকে 22% ভারতের দখলে চলে যেতে পারে যদি ভারত এপ্রিলের 2 তারিখে যে শুল্ক হারটা পেয়েছিল সেটার চেয়ে তার শুল্ক হারটা বেশি না হয়। কিছু জায়গায় আপনার লস হবে, কিছু জায়গায় আপনার গেইন হবে, কাজে যোগফলটা কি হবে এটা পুরো চিত্রটা না আসা পর্যন্ত এটা হিসাব নিকাশ করাটা খুব কঠিন। যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে বিনা শুল্কে অবাধ প্রবেশের সুযোগ রেখে চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে চুক্তির চেয়ে টেকসই পন্থা হচ্ছে নিজেদের সক্ষমতা বৃদ্ধি। যদি আমি সক্ষমতা অর্জন করি তাহলে বৈশ্বিক পরিণতি যাই হোক না কেন আমি কিন্তু আমাদের যে বাণিজ্য সেটাকে কিন্তু আমরা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আমাদের যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু অর্জন করতে সক্ষম হব। সবকিছু চূড়ান্ত করতে সহসাই আলোচনায় বসবে দুই দেশ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ হামলার মধ্যেও গাজায় চলছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন। মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে অন্তত 1500 শিক্ষার্থী। অনলাইনেও নেওয়া হচ্ছে পরীক্ষা। যে কোনো সময় হতে পারে ইসরায়েলি হামলা, এমন শঙ্কা মাথায় নিয়েই ধসে যাওয়া স্কুল কক্ষে হাজির হচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। বোমার আঘাতে ধসে গেছে স্কুলের দেয়াল, নেই কোনো ক্লাসরুম, বই খাতা কিংবা প্রস্তুতি। কিন্তু এসবের মাঝেও পরীক্ষায় অংশ নিতে উপস্থিত অবরুদ্ধ গাজার শিক্ষার্থীরা। ইসরায়েলি বর্বরতা শুরুর দীর্ঘ 19 মাস পর ফের গাজায় চলছে সেকেন্ডারি স্কুল এক্সাম। সব রকম বাধা বিপত্তি উপেক্ষা করে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের তৎপরতায় শনিবার থেকে শুরু হয়েছে পরীক্ষা, যাতে নিবন্ধন করেছে অন্তত 1500 শিক্ষার্থী। অনেকে আবার হামলার আশঙ্কায় পরীক্ষায় অংশ নেবে অনলাইনে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় বিশেষ এক ইলেকট্রনিক সফটওয়্যার ব্যবহারের প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। আমরা অনেকেই অনলাইনে পরীক্ষা দিচ্ছি, কিন্তু এটা খুবই কষ্টসাধ্য। ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল। বোমা হামলার ভয়ে কোথাও বসে মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারছি না। যুদ্ধের কারণে বই খাতা হারিয়ে ফেলেছি অনেক আগেই। কি যে হবে জানি না। নিবন্ধিত শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় স্থানীয় বিদ্যালয়েই অংশ নিচ্ছে পরীক্ষায়। তবে যে কোনো সময় রয়েছে ইসরায়েলি হামলার আশঙ্কা। মাথার উপর মৃত্যু ঝুঁকি নিয়েই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টায় পরীক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশেষ অ্যাপ ডাউনলোড করেছে শিক্ষার্থীরা। তবে ইন্টারনেট সংযোগের অস্থিতিশীলতার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। আমরা সব রকম সমস্যার কথা মন্ত্রণালয়ে জানিয়েছি, আশা করি তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে অবরুদ্ধ গাজার শিক্ষার্থীদের ভাগ্য। দীর্ঘদিন থেমে থাকার পর পুনরায় শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। নরক থেকে মুক্তি ও উচ্চশিক্ষা নেওয়ার আশায় বুক বাঁধছে তারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়তি শুল্কের কারণে বিপাকে পড়েছেন ইউরোপের গাড়ি ব্যবসায়ীরা। ট্যারিফ অনিশ্চয়তা বিপর্যস্ত অঞ্চলটির গাড়ির বাজার। ইউরোপের বিভিন্ন দেশ থেকে রপ্তানি করা গাড়ি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বেলজিয়ামের মাধ্যমে। ব্যবসায়ীরা গাড়ি খালাস না করায় বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ব্রুজ বন্দরে পড়ে আছে হাজার হাজার গাড়ি। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ব্রুজ বন্দরে হাজার হাজার গাড়ির সারি রয়েছে, ভ্যান, ট্রাক ও ট্র্যাক্টরও। এসব যানবাহন মূলত আনা হয়েছিল যুক্তরাষ্ট্রে রফতানির উদ্দেশ্যে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে পড়ে আছে বন্দরেই। বেলজিয়াম নিজে তুলনামূলকভাবে কম গাড়ি তৈরি করলেও গাড়ি রফতানির অন্যতম বড় কেন্দ্র বা হাব হিসেবে কাজ করে। এই অ্যান্টওয়ার্প ব্রুজ বন্দর দিয়ে মার্কিন মুলুকে গাড়ি রফতানি করে জার্মানির BMW, আউডি, মার্সিডিজ বেঞ্জ, সুইডেনের ভলভো ও ফ্রান্সের রেনল্টের মতো অনেক নামের প্রতিষ্ঠান। আগে ইউরোপীয় গাড়ির উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল মাত্র 2.5%, যা পরবর্তীতে বেড়ে হয় 27.5%। 1 আগস্ট থেকে তা আরও বাড়িয়ে 30% করার হুমকি দিয়েছেন ট্রাম্প। কেবল বেলজিয়ামের জন্য নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নের উপরই হবে এ শুল্ক আরোপ। ফলে যুক্তরাষ্ট্রে কমে গেছে এসব যানবাহন বিক্রি। রফতানি না হওয়া গাড়িগুলো পড়ে আছে বন্দরে। গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে পাঠানো গাড়ির সংখ্যা প্রায় 15% কমে গেছে। সম্ভবত যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্কের কারণেই রফতানির ওপর এমন প্রভাব পড়ছে। পরিস্থিতি কোনখানে গিয়ে দাঁড়ায় তা দেখতে সময় নিচ্ছে অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এ কারণে পূর্ণ হচ্ছে অ্যান্টওয়ার্প ব্রুজ বন্দরে টার্মিনাল। কর্তৃপক্ষ জানিয়েছে তাদের 80 থেকে 85% স্পেসই এখন রপ্তানি না হওয়া গাড়ির দখলে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।